আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ, ভারতীয় দূতাবাসে বিএনপির ৩ সহযোগী সংগঠনের স্মারকলিপি। বাংলাদেশে অবৈধভাবে থাকতে পারবেন না কোনো দেশের নাগরিক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান, দামেস্কো সহ সব শহর বিদ্রোহীদের দখলে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, দুবলারচরের জেলেপল্লীতে কর্মব্যস্ত ৩০,০০০ মানুষ, জরুরি চিকিৎসা ও সুপেয় পানির সংকট। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাই কমিশন স্মারকলিপি জমা দিয়েছে বিএনপির ৩টি সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। বেলা 11:30টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা শুরু হয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রামপুরা ব্রিজের উপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। পরে ৬ জনের প্রতিনিধি ভারতীয় দূতাবাসে প্রবেশ করে স্মারকলিপি প্রদান করেন তারা। পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ অন্য নেতাকর্মীরা অংশ নেন। ওরা আসলে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক, ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? আমাদের উপরে যে আগ্রাসী মনোভাব ভারতে বারবার দেখেছি। বিশেষ করে এই গত কয়েকদিন আগে যে আমাদের সহকারী হাইকমিশন আগরতলা, সেখানে যে ন্যাক্কারজনক হামলা, আমাদের পতাকার অবমাননা এবং ভারতের মিডিয়াতে যা ইচ্ছা ভাবে আমাদের অপপ্রচারিত হচ্ছে, মিথ্যাচার করছে। আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে। বাংলাদেশে অবৈধভাবে কোনো বিদেশিকে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। এই মুহূর্তে কতজন বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন তার সংখ্যা জানা নেই বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন সফর নিয়ে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র দফতর দেখবে, তবে দুদেশের সাথে সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন তিনি। খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও নববর্ষ যেন সঠিকভাবে পালন হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বাকশাল করে টিকতে পারেনি, একদলীয় রাষ্ট্রে পরিণত করাই ছিল তাদের পূর্ণ অভিলাষ। ব্রিটেনের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সুকৌশলে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কাজ শুরু করে। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেদিন বাতিল করে তখন থেকে বিএনপি আন্দোলন করছে। দেশের অর্থবহ পরিবর্তনের জন্য সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছিল। আপনি গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি করতে না পারেন, একটা লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে না পারেন, তাতে আপনি কখনোই সেই সুষ্ঠু নির্বাচনটা পাবেন না, গ্রহণযোগ্য নির্বাচন পাবেন না। এই কারণেই কিন্তু আমরা বারবার এই কথাটা বলে আসছিলাম। শ্রম আদালতে দায়ের করা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ৫ মামলা বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। ডক্টর ইউনূসের আইনজীবী সাংবাদিকদের বলেন, 2019 সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে 5টি পৃথক মামলা দায়ের করা হয়। 2010 সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। রুলের উপর শুনানি শেষে চলতি বছরের 24 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন। ওই মামলাগুলো আইনত রক্ষণীয় নয়। এই আদেশের বিরুদ্ধে আজকে আপিল বিভাগে রাষ্ট্র তরফ থেকে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ফাইল করা হয়, কিন্তু শুনানি অন্তে এই ক্রিমিনাল পিটিশনগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ, অর্থাৎ হাইকোর্ট বিভাগের রায় বহাল। মানহানির মামলাটার ব্যাপারে কোনো পিটিশন হাইকোর্টে আপিল বিভাগে দাখিল করা হয়নি। সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলের অবসান হলো। সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, রাজধানী দামেস্কে বিদ্রোহীরা প্রবেশের পরপরই ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। এই অবস্থায় বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্যের এমন করুণ পরিণতিতেই স্পষ্ট দেশটিতে বিদ্রোহীদের উত্থান। দেড় সপ্তাহ আগে বিশ্বকে হতবাক করে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম STS। এরপর একের পর এক শহর দখল শুরু করে তারা। সামরিক কৌশলগত অবস্থানের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের 24 ঘন্টার মধ্যেই আরেক শহর দারার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এরপর রাজধানী দামেস্কে ঘিরে ফেলে তারা। এক পর্যায়ে বিমানবন্দর, টেলিভিশন সেন্টার সহ বিভিন্ন স্থাপনা দখলে নেয়। কুখ্যাত সেদনায়া কারাগার খুলে মুক্তি দেওয়া হয় কয়েক হাজার কয়েদিকে। এরপরই সিরিয়াকে মুক্ত ঘোষণা করেন STS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। বলেন, সিরিয়ার অন্ধকার যুগের সমাপ্তি ও নতুন যুগের সূচনা হলো। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ব্যক্তিগত বিমানে করে দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বাশার আল আসাদ। তবে কোথায় গেছেন তা এখনো জানা যায়নি। It's very dramatic. It looks like, based on what we know so far, that the Assad regime is falling. It looks like there's no sign of Bashar al-Assad. এই অবস্থায় বিরোধীদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভিন্ন প্রসঙ্গ। কথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের মুখোশের আড়ালে ভয়ঙ্কর এক লুটেরার নাম পীযূষ বন্দ্যোপাধ্যায়। যেখানেই বসেছেন তা পরিণত করেছেন লুটপাটের স্বর্গরাজ্যে। অর্থ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে আওয়ামী লীগের দালালির সুবাদে সব ধরনের অপরাধ থেকে পেয়েছেন দায় মুক্তি। আরো জানাচ্ছেন মেহেদি হাসান। চিনি হয়তো একরকম ভাবে, কিন্তু তার অজানা পেছনের কথা অনেক কিছু জানি না। টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত চরিত্রের পুরোটাই ঢাকা মুখোশে। শেখ হাসিনার 1.5 দশকে স্বৈরশাসনের পুরো সময় জুড়ে বাগিয়ে নেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদ। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করে পুরস্কার হিসেবে পান FDCর ব্যবস্থাপনা পরিচালক পদ। এ সময় 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয় তার বিরুদ্ধে, কিন্তু হাসিনার আশীর্বাদে সেখান থেকে দায়মুক্তি মেলে পীযূষের। 2015 সালে মামলার নথি বলছে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FDCর জন্য চীন থেকে নিম্নমানের বিভিন্ন সরঞ্জাম এনে সরকারের 3.46 কোটি টাকা অপচয় করেন পীযূষ ও তার 3 সহযোগী। মামলাটি প্রথমে তদন্ত করেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান, কিন্তু 2015 সালে শেখ হাসিনার বিশ্বস্ত আমলা ইকবাল হোসেন পাটোয়ারি কমিশনের চেয়ারম্যান হয়ে এলে ঘুরে যায় মামলার গতিপথ। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দায় চাপানো হয় বাকি 3 আসামির উপর। বিভিন্ন মেয়াদে তাদের দেয়া হয় কারাদণ্ড। তো উনি এই যে যাচাই বাছাই যে কমিটির যারা ছিল কারোর কথা নেয় না, এবং এখানে কারো কোনো সই স্বাক্ষর নাই। একমাত্র যে প্রকল্প পরিচালক যে ছিল, ওনার একক ক্ষমতা বলে MDর মাধ্যমে এবং তখনকার মন্ত্রীর মাধ্যমে ওনারা এটাকে পাশ করে। এই যে ওই যে আপনার এডিট থেকে যে রিপোর্ট দিয়েছে, এটাকেও তো আক্কা তারা করলো না করে ওনারা মেশিন কিনলো। FDCর পর পীযূষ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন 21 টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির প্রকৃত চেয়ারম্যান ও CEO আব্দুস সালামকে 2015 সালের 6 জানুয়ারি কারাগারে পাঠানোর পর 25 নভেম্বর দখলে নেয় বিতর্কিত এসালম গ্রুপ। চ্যানেলটির শীর্ষ পদগুলোতে একের পর এক বসতে থাকেন আওয়ামী সরকারের সুবিধাভোগীরা। তারই ধারাবাহিকতায় 2020 সালের 12 মার্চ CEO পদে আসীন হন পীযূষ বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পালন করেন চলতি বছরের 13 জুলাই পর্যন্ত। এ সময় 21 টেলিভিশনকে এইচডিতে উন্নীতকরণের নামে উন্নতমানের যন্ত্রপাতি কেনাকাটায় হয় ব্যাপক অনিয়ম। এইচডিতে রূপান্তরিত অর্থাৎ হাই ডেফিনেশন টেলিভিশনে রূপান্তরিত করার জন্য যে প্রজেক্ট নেওয়া হয়, সেই প্রজেক্টে তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন অতি উচ্চ মূল্যে। এখানে প্রায় 20 কোটি টাকা খরচ করে যে সামগ্রী কেনা হয়েছে সেগুলো যথাযথ মানের এবং ব্যবহার উপযোগী ছিল না। নথিপত্র বলছে 3টি স্টুডিও ক্যামেরা কেনা হয়েছে 1,08,93,000 টাকায়, কিন্তু এ খাতের বিশেষজ্ঞরা বলছেন এগুলোর প্রকৃত মূল্য 83 লাখ টাকার বেশি নয়। প্রোডাকশন সুইচার কেনা হয়েছে প্রায় 40 লাখ টাকায়, কিন্তু এর বাজার মূল্য 26 লাখ টাকার মতো। স্টেশন রাউটার কেনা হয়েছে প্রায় 20 লাখ টাকায়, যার প্রকৃত বাজার মূল্য 10,80,000 টাকা। সব মিলিয়ে 9,60 লাখ টাকার যন্ত্রপাতির খরচ দেখানো হয়েছে 15,32 লাখ টাকা। নাটক সিনেমা কেনার ক্ষেত্রে নিতেন কমিশন। আমাদের বিভিন্ন নাটক, সিনেমা এবং অন্যান্য অনুষ্ঠান যারা বিভিন্ন ভেন্ডরের মাধ্যম থেকে এখানে কেনা হতো, তাদের কাছ থেকে তিনি কমিশন পেতেন। ক্ষমতা কুক্ষিগত করতে 21 টেলিভিশনে নিজস্ব একটি বলয় গড়ে তোলেন পীযূষ। বলয়ের বাইরে থাকা কর্মীদের উপর চালাতেন স্টিম রোলার। চাকুরিও হারান অনেকে। আর হাসিনার দালালি করে গণমাধ্যমটিকে পরিণত করেন আওয়ামী সরকারের প্রচার যন্ত্রে। তিনি একটা বলয় তৈরি করেছিলেন বা কোরাম তৈরি করেছিলেন। তার কোরামের কিছু লোক ছিল যারা ছিল তার পাচাটা। এইচআরের মাধ্যমে বয়স দেখে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে, বয়স দেখে, অথচ নিজের বয়স কিন্তু বেশি আমাকে যাইতে। হ্যাঁ, এইভাবে করছে। আমি তাকে রিকোয়েস্ট করেছি আমার 6 মাস সময় দাও, আমার ছেলে মেয়ের লেখাপড়া হোক, আমি চলে যাব নেই, কিন্তু ওনার মধ্যে সেই মানবিকতা আসে নাই। পীযূষ বলয়ের বাইরে থাকার পরিণতি কি তার স্পষ্ট প্রমাণ মেলে চাকরিচ্যুত প্ল্যানিং এডিটর বিপ্লব পালের ফেসবুকে ধারাবাহিক লেখনীতে। তিনি উল্লেখ করেছেন তৎকালীন প্রধান বার্তা সম্পাদক অখিল পোদ্দার, সম্প্রচার বিভাগের সুজন দেবনাথ ও অনুষ্ঠান বিভাগের সাইফ আহমেদকে নিয়ে সিন্ডিকেট গড়ে তোলেন পীযূষ। তাদের লুটপাট আর অনিয়মের সঙ্গী না হওয়ায় চাকরি হারান বিপ্লব পাল। এ কাজে সক্রিয় ভূমিকা পালন করেন পীযূষের স্ত্রী জয়শ্রীকর জয়া। শেখ হাসিনা জামানায় পীযূষ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তার সংগঠন সম্প্রীতি বাংলাদেশ নিয়ে। দিনের ভোট রাতে করা থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি অপকর্মের পক্ষে সাফাই গেছে কথিত ধর্মীয় সম্প্রীতির এ সংগঠন। দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে সংগঠনের নামে টাকা এনে নিজের ইচ্ছামতো করেছেন লোপাট। এরা শুধুমাত্র একটা এজেন্ডা নিয়ে সরকারকে, এই ফেসিবাদকে রক্ষার জন্য একটা এজেন্ডা নিয়ে নামতো এবং অজ্ঞাত সূত্র থেকে বলতে পারেন, আবার বাংলাদেশের মানুষের লুটের টাকা থেকেও বলতে পারেন যে তাদের অর্থায়ন করা হতো, সুবিধা দেওয়া হতো। সেই সুবিধার জোরেই তারা কিন্তু এইসব কর্মকাণ্ড করত। তার কাজই ছিল এই সম্প্রীতি বাংলাদেশের নামে একটি বিশেষ রাষ্ট্রের যে কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা। তবে এত অনিয়ম আর দুর্নীতি করলেও রাজধানীর বনানী ডিওএইচএস এর এই ভবনে পাওয়া গেছে তার একটি মাত্র ফ্ল্যাটের খোঁজ। অভিযোগ রয়েছে লুটপাটের পুরোটাই ভারতে পাচার করেছেন তিনি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা সম্প্রীতির বার্তা ছড়ানোর আড়ালে চরম সাম্প্রদায়িক চেতনার সেই পীযূষ বন্দ্যোপাধ্যায়। পৈতৃক নিবাস ফরিদপুরেও এখন আর কেউ থাকে না পীযূষ পরিবারের। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে। 90-এর দশকের গোড়ার দিকে পীযূষ বন্দ্যোপাধ্যায় ছিলেন দৈনিক লাল সবুজ পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক। লুটেপুটে খেয়েছেন সে প্রতিষ্ঠানও। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সমুদ্র সৈকতে কুড়িয়ে পাওয়া প্লাস্টিকে তৈরি 62 ফুট উচ্চতার এক দানব। সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। দুবলার চরে শুটকির ভরা মৌসুম চলছে। কর্মযজ্ঞে ব্যস্ত প্রায় 30,000 জেলে মহাজন। তবে ভালো নেই দুর্গম এই পল্লীর মানুষগুলো। জরুরি চিকিৎসা সেবা ও সুপেয় পানির অভাব সহ নানা সংকট দুবলার চরে। অথচ এই পল্লী থেকে গত বছরও রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। বাংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। দুবলার শুটকিপল্লীতে চরম কষ্টের জীবন মৎস্যজীবীদের। বিকল্প না থাকায় কুয়ার নোংরা পানি পানে প্রায়ই পেটের পীড়ায় ভোগেন তারা। অসুস্থ হলে চরের গ্রাম্য ডাক্তারি ভরসা। দুবলার চর থেকে মোংলা কিংবা খুলনায় হাসপাতালে যেতে নদীপথে ট্রলারে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। বন বিভাগের তথ্য বলছে গত বছর দুবলার শুটকি থেকে রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা।
তারপরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দুর্গম এই জেলেপল্লীর মানুষেরা। হাঁটু সমান বালু, তাই ঠেলে আমরা পানি নিতে আইছি, বহুত কষ্ট। এখানে কোনো জায়গায় মিষ্টি পানি নাই, এই পানি এই পুকুরির পানি, তাই আমাকে খেতে হয়। হাসপাতালের জন্য, তারপরে সুবিধা মিষ্টি পানির জন্য, সেরকম সুবিধা আমরা এখনো পাইনি। পানির ভিতরে একটা পাইনি সাপ আছে, ওই সাপটা খুব বিষাক্ত সাপ। যদি একটা ভ্যাকসিন হতো তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারতাম। একটা সাইক্লোন সেন্টার হোক, এবং মনে করেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা হাসপাতাল। বন বিভাগের দাবি দুবলার চরে সুপিয়া পানির ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বর্ষার পানি ধরে রাখার কিছু ব্যবস্থা করেছি, সেখান থেকে জেলে বাউলিরা কিছুটা পানি নিতে পারে। ডাক্তার এবং ঔষধ সেখানে সরবরাহ করা যায় কিনা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। সুন্দরবনে দুবলার চরের এই জেলেপল্লীতে বছরে কয়েকশো কোটি টাকার শুটকি বেচাকেনা হয়। চলতি মৌসুমে 6 থেকে 7 কোটি টাকার রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এক দানব। 62 ফুট উচ্চতার এই দানবটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। আয়োজকরা বলছেন পরিবেশ দূষণ কমাতে এবং সচেতনতা বাড়াতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আর এরই সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ, ভারতীয় দূতাবাসে বিএনপির 3 সহযোগী সংগঠনের স্মারকলিপি। বাংলাদেশে অবৈধভাবে থাকতে পারবেন না কোনো দেশের নাগরিক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান, দামেস্ক সহ সব শহর বিদ্রোহীদের দখলে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।